আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি নেটওয়ার্ক ফক্স ক্রিকেট তাদের ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করে, আর সেই ভিডিওর টাইটেলটা দেয় এরকম: ফেক ইনজুরি স্ক্যান্ডেল রক্স ওয়ার্ল্ড কাপ। আর এই ভিডিওর ক্যাপশনে তারা লেখে, ও নো 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 নো, সরি, ইউ কান্ট হ্যাভ দিস, আই এম নট একসেপ্টিং দ্যাট, অ্যান আগলি চিটিং স্ক্যান্ডেল হ্যাজ স্টান্ট দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ইট হ্যাড এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন অস্ট্রেলিয়া। তো চলুন দেখে নিই ভিডিওটি। ফক্স ক্রিকেট আরও একটা পোস্টে একটা ছবি শেয়ার করেছে এবং সেই ছবির টাইটেলটা দিয়েছে এরকম: গিভ হিম অ্যান অস্কার, ক্রিকেট চিটিং ক্লেইমস অ্যাজ আনএক্সেপ্টেবল অ্যাক্ট স্টান্টস ওয়ার্ল্ড কাপ। আর ক্যাপশনে তারা লিখেছেন, পুট সিম্পলি, ওয়ান অফ দ্য ওর্স্ট অ্যাক্ট ইউ আর ইভার লাইকলি টু সি অন এ স্পোর্টিং ফিল্ড অ্যান্ড ইট হ্যাড এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য অজিস। এখন কথা হচ্ছে, কি ঘটেছিল ওই পার্টিকুলার মোমেন্টে। ম্যাচের তখন 10 ওভারের মতো খেলা হয়েছে, বাংলাদেশের রান তখন 81। ওই সময়ে বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। আর মাঠের বাউন্ডারি লাইনের পাশে থাকা আফগানিস্তান কোচ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জনাতন ট্রট আকাশের দিকে তাকালেন এবং তিনি দেখলেন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, এবং মাঠের ভিতরে থাকা আফগান ক্রিকেটারদের তিনি ইঙ্গিতে বুঝালেন যে একটু স্লো খেলতে, ফাস্ট যাতে না খেলে একটু স্লো খেলতে, যাতে বৃষ্টিটা চলে আসে। আর বৃষ্টি যদি চলে আসে, তখন যদি খেলাটা বন্ধ হয়ে যায়, তাহলে আফগানিস্তান 2 রানে জিতবে। কিভাবে জিতবে? কারণ ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের জেতার জন্য তখন রান দরকার ছিল 83, আর বাংলাদেশের স্কোর বোর্ডে তখন রান হচ্ছে 81, মানে 2 রান শর্ট ছিল। সো খেলাটা যদি শেষ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আফগানিস্তান জিতে যাবে, আর আফগানিস্তান জিতে গেলে তারা সেমিফাইনালে চলে যাবে। আর এই ইশারা দেখার পরে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা যে গুলবাদিন, আফগানিস্তানের প্লেয়ার, সে একটা অ্যাক্টিং করলো কি, যে তার পায়ে টান লাগছে আর সে মাঠের ভিতরে শুয়ে পড়লো। মানে এমন একটা অ্যাক্টিং যেটা বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্লিয়ার অ্যাক্টিং, এবং ধারাভাষ্যকাররাও সেটা নিয়ে খুব মজা করছে, হাসাহাসি করছে। তো এরপরে আফগানিস্তানের 2জন ফিজিও মাঠের ভিতরে দৌড়ে চলে আসলেন এবং গুলবাদিন নাইমকে ধরে মাঠের বাইরে নিয়ে গেলেন। তিনি খুঁড়াইতে খুঁড়াইতে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন, এবং ঠিক তখনই বৃষ্টি আসলো এবং বৃষ্টির কারণে খেলাটা সাময়িক বন্ধ ছিল। সো এটাই হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পরে একজন ধারাভাষ্যকার কমেন্ট করে যে ক্রিকেটে যে গেম অফ স্পিরিট বলে যেই জিনিসটা আছে, সেটা এই অ্যাক্টিংয়ের কারণে নষ্ট হয়েছে। কথা হচ্ছে যে আফগানিস্তানের ম্যাচটা জেতা দরকার, তারা ব্যাটেল ফিল্ডে যেভাবেই হোক যে কোনো উপায়ে তারা জিততে চাইবে, এটা স্বাভাবিক। কারণ ব্যাটেল ফিল্ডে আপনি যেভাবে যা কিছু করে জিতবেন, সেটাই আপনার দলের জন্য মঙ্গল, আপনার দেশের জন্য মঙ্গল। আমার মতে যে কাজটা করছে সেটার জন্য জনাতন ট্রটকে একটা স্যালুট দেওয়া উচিত। কারণ আপনার সমীকরণের দিকে তাকাইতে হবে, আপনার হিসাব রাখতে হবে প্রত্যেকটা বলের দিকে, এরকম একটা ম্যাচে প্রত্যেকটা রানের দিকে। তিনি সেই কাজটা করছেন, এবং যেটা করছেন সেটা আফগানিস্তান ক্রিকেটের জন্য তিনি ভালো কিছু করার চেষ্টা করেছেন। যদিও পরে আবার ফের খেলা শুরু হয়েছে, কিন্তু এই একটা ঘটনা নিয়ে বিশাল একটা তোলপাড় হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ার এই যে টিভি যে নেটওয়ার্ক ফক্স ক্রিকেট, তারা কেন খেপলো? তারা খেপলো এই কারণেই যে অস্ট্রেলিয়া এই ম্যাচ না খেললেও তারা এই ম্যাচে ছিল। কারণ বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়া পরের রাউন্ডে চলে যাবে। এখন কথা হচ্ছে, সমীকরণ ছিল এরকম: বাংলাদেশ যদি 12.3 ওভারে ম্যাচটা জেতে, তাহলে তো বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। আর যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাই দেয়, ওই স্পেসিফিক ওভারের ভিতরে যদি ম্যাচটা না জিততে পারে, তাহলে অস্ট্রেলিয়া যাবে। সো তাদের খেপাটা স্বাভাবিক। আর এই যে ফেক অ্যাক্টিং, এটা যে গুলবাদিন নাইব যে করলো, এটা বোঝাই যাচ্ছিল যে ক্লিয়ার ফেক অ্যাক্টিং। কারণ সে মাঠের বাইরে চলে গেল, কিছুক্ষণ পরে সে আবার ফের সেবা নিল, নেওয়ার পরে সে আবার ফের মাঠে ব্যাক করলো। আর ঠিক যখন মাঠে ব্যাক করে, তখন একজন কমেন্টেটর বলল যে এত দ্রুত স্পিডি রিকভারি মনে হয় না যে স্পোর্টে কেউ কখনো দেখছে। এটা হচ্ছে একটা অষ্টম আশ্চর্য, যেই কথাটাও সে বলছে। যে যাই হোক, সেটাই ছিল ঘটনা। এখন কথা হচ্ছে যে জনাতন ট্রট যেটা করছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আফগানিস্তানের কোচিং স্টাফে যারা আছে, জনাতন ট্রট, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো বোলিং কোচ,
আর ব্যাটিং কোচ হচ্ছে অজয় জাদেজা ভারতের, এই তিনজন। এখন মাঠে যখন আফগানিস্তান খেলে তখন ডোয়াইন ব্রাভো সব সময় বাউন্ডারি লাইনের সাথে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে। সেম কাজটা করে জনাথন ট্রট, তারাও একই কাজটা করে। এখন কথা হচ্ছে ছোট দলগুলা যখন মাঠে খেলবে এরকম একটা মানে মোমেন্টে, এরকম একটা ম্যাচে খেলবে, তখন তারা সবসময় নার্ভ ধরে রাখতে পারবে না, সঠিক যে ডিসিশন নেওয়ার সেই ডিসিশনগুলো নিতে পারবে না। এখন কোচিং স্টাফে যারা আছে তারা হিউজ এক্সপিরিয়েন্স, তারা সারা বছর ক্রিকেট খেলছে, তারা লেজেন্ড, তারা জানে কোন সিচুয়েশনে কোন জিনিসটা করলে পারে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যার কারণে তারা সবসময়ই ওই যে বাউন্ডারি লাইনের পাশে থাকবে এবং বিভিন্ন সময় টিপস দেয়। আজকেও ডোয়াইন ব্রাভো বিভিন্ন সময় বলারদেরকে ডেকে ডেকে বিভিন্ন ধরনের টিপস দিয়েছে এবং জনাথন ট্রট রশিদ খানকে বারবার ডেকে বিভিন্ন সময় টিপস দিয়েছে কাকে কখন বোলিং নিয়ে আসতে হবে, কি করতে হবে, কোন জায়গায় ফিল্ড সেট আপ করতে হবে। সো এই যে একটা মানে ডেডিকেশন, এই ডেডিকেশনটা বাংলাদেশের যে কোচিং স্টাফ আছে তাদের ভিতরে আমি কখনোই দেখি নাই। একমাত্র ছিল স্যার অ্যালান ডোনাল্ড, বাংলাদেশের সাবেক বোলিং কোচ। তিনি সব সময় ওই যে বাউন্ডারি লাইনের পাশে বসে থাকতেন এবং বলারদেরকে তিনি বিভিন্ন সময় টিপস দিতেন। এই লোকটার ভিতরে আমি শুধু দেখছি, আর তাছাড়া বাংলাদেশের যে কোচিং স্টাফ আছে আমি কারোর ভিতরে কখনোই এই জিনিসগুলো দেখি নাই। আর একটা কথা বলবো বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে আপনাদের আমার সবার প্রিয় ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশে মাহমুদুল্লাহ রিয়াদের একটা হিউজ ফ্যান বেজ আছে, সবাই তাকে ফিনিশার হিসেবে জানে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, যে কথা বলে তাকে ধুয়ে দেওয়া হয়। এখন কথা হচ্ছে আদৌ কি মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশার? হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশার। সে হচ্ছে ম্যাচটাই ফিনিশ করে দিয়ে আসে বাংলাদেশের। আজকেও সেম কাজটাই করছে, সাউথ আফ্রিকার সাথেও সেম কাজটাই করছিল। ওই যে এর আগে মনে করেন যে 100টা ম্যাচ খেলছে, এর ভিতরে 2-3টা ম্যাচ সে ফিনিশ করে দিয়ে এসছে। শ্রীলঙ্কার সাথে নিদাহাস ট্রফিতে, তারপরে নিউজিল্যান্ডের সাথে 4 উইকেট পড়ে যাওয়ার সাথে সাকিবের সাথে খেললো, ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করলো। তারপরে এই যে আরেকটা ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সাথে ওয়ার্ল্ড কাপে শেষ করলো। এই হাতে গুনে কয়েকটা ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ কবে ম্যাচ ফিনিশ করে বের হয়ে এসছে? সো মাহমুদুল্লাহ রিয়াদ আক্ষরিক অর্থেই কি ফিনিশার? এই কেন যে বললাম এই কথাটা আক্ষরিক অর্থে ফিনিশার, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ যখন নামে তখনও বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা চোখের সামনে ছিল। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটে নামে তখন বাংলাদেশের দরকার ছিল মানে 12.3 ওভারে 116 রান করার জন্য বাংলাদেশের দরকার ছিল হচ্ছে 18 বলে 37 কি 39 রানের মতো। তখন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচটা আপনি দেখছেন, সে মাঠে আসলো, সে ব্যাটই চালায় না ভাই। তখন তো আমার তো এই ম্যাচ মানে জিতে কোনো লাভ নেই, কারণ আমি জিতলে পারো আমি যেতে পারতেছি না। মানে সম্মানজনক যে মানে হার, বেশ সম্মানজনক একটা ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপটা শেষ করব, গ্রুপ 8-এর ম্যাচ শেষ করব, এই টেন্ডেন্সি থেকে এখনো বের হইতে পারে নাই। 17-18 বছর ধরে ক্রিকেট খেলতেছে, হিউজ এক্সপিরিয়েন্স, এখন পর্যন্ত এই জিনিস থেকে বের হইতে পারে নাই। সে কি করলো, 9টা বল খেললো, একটা বাউন্ডারি করছে, একটা সিঙ্গেল বের করছে, আর বাকি বলগুলো ডট করছে। ওই মোমেন্টে তো আমার ব্যাট চালানো উচিত, আমার চোখ বন্ধ করে ব্যাট চালাইতে হবে। আমি আউট হইলেই কি, আমি ক্রিজে থাকলেই কি, আমার ম্যাচ জিতে তো আমার কোনো লাভ নেই। আমার হচ্ছে সেমিফাইনালের মানে আমি যাচ্ছে তাই বাজে ধরনের ক্রিকেট খেলছি T20 ওয়ার্ল্ড কাপে, তারপরেও আমার সামনে সেমিফাইনালের যে অপশনটা সেটা আমার সামনে খোলা ছিল। মডার্ন ক্রিকেটে, মডার্ন T20-তে মানে 18 বলে 39 অথবা 37 রান, এটা নাথিং। আর আজকের পিছে আহামরি ওরকম কোনো কিছু ছিল না, বল খুব ভালো মতোই ব্যাটে আসছিল এবং সেটা লিটন কুমার দাস দেখাইছে যে সে যখন পারছে তখন সে হিট করছে। তারপরে তৌহিদ হৃদয় এসেও মারার চেষ্টা করছে, তারপরে সৌম্য সরকারও 2-3টা বাউন্ডারি বের করছে। সবার ব্যাটিং অ্যাপ্রোচই ঠিক ছিল, শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচ বাদে। আর মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা শেষ করছে। আর এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা চিল্লাচিল্লি করি ফিনিশার এই সেই, আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে রিয়েল গেম ফিনিশার, তাছাড়া কিছুই না। মানে বাংলাদেশের ক্রিকেটের যে আজকে সেমিফাইনাল খেলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই মাহমুদুল্লাহ রিয়াদ শেষ করে দিয়েছে।